পরমাণু অস্ত্র সমৃদ্ধ বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর একটি রয়েছে ইসরায়েলে। অন্যদিকে ফিলিস্তিনের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনীই নেই। তবে 7ই অক্টোবরে ফিলিস্তিনের হামলায় নড়েচড়ে বসেছে ইসরায়েল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর এবারই প্রথমবারের মতো এমন আক্রমণ দেখতে হলো ইহুদি রাষ্ট্রটিকে। তবে কি ফিলিস্তিনের সামরিক শক্তি ইসরায়েলের চেয়ে উন্নত হয়ে গেল? এখন প্রশ্ন হলো, ইসরায়েল আর ফিলিস্তিন সামরিক শক্তির দিক থেকে কে বেশি এগিয়ে? ইসরায়েলের সশস্ত্র বাহিনী সামরিক শক্তির সরাসরি তুলনা করাও সম্ভব নয়, কেননা আগেই বলেছি ফিলিস্তিনে কোনো সেনাবাহিনীই নেই আর হামাস কোনো প্রচলিত সেনাদল নয়। তবে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মীদের একটা সংগঠন মাত্র। তবে হামাসের 7ই অক্টোবর 2023 সালের ইসরায়েল অভিযান অপারেশন আল-আকসা ফ্লাড অন্য সববারের চেয়ে একেবারে ভিন্ন। নতুন সাম্রাজ্য ব্যবহারের পাশাপাশি স্থল, নৌ ও আকাশপথ 3 দিক থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস, যার ফলে সেখান থেকে তাদের সামরিক শক্তি নিয়ে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। তাই চলুন জেনে নেই ইসরায়েল আর ফিলিস্তিন সামরিক শক্তির দিক থেকে কে এগিয়ে। সামরিক বাহিনী প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের কোনো সেনাবাহিনীই নেই। বর্তমানে ঠিক কতজন ফিলিস্তিনি সামরিক বাহিনী আছে এটা বলা বড়ই মুশকিল। আগে প্রায় 10,000 যোদ্ধা ছিল বলে অনুমান করা হয়েছিল। তবে এই 2023 সালের 7ই অক্টোবরের হামলার পর বিশেষজ্ঞরা মনে করছেন যেখানে আগে প্রায় 10,000 যোদ্ধা ছিল বলে অনুমান করা হয়েছিল, তারা সেখানে সহিংসতা বৃদ্ধির সঙ্গে অতিরিক্ত যোদ্ধা একত্রিত করায় তাদের সংখ্যা 10,000 হামাসের প্রতিশ্রুতিবদ্ধ যোদ্ধা বেড়ে 40,000 অথবা 50,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিভিন্ন গ্রুপ মিলে 30 থেকে 50,000-এর সদস্য রয়েছে। এর মধ্যে হামাসের রয়েছে 20-30,000, কাশেম ব্রিগেডের 7 থেকে 10,000 সদস্য রয়েছে। এছাড়া ফিলিস্তিন ইসলামী জিহাদের আছে 9 থেকে 10,000। আর এদিকে মাত্র 85 লাখ জনসংখ্যার ছোট্ট দেশ হলেও ইসরায়েলের সামরিক বাহিনী বেশ ওজনদার। দ্রুতগতির প্রযুক্তি আর শক্তিশালী পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দুর্দান্ত যোদ্ধা বাহিনী তৈরি করেছে দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রায় 1,70,000 সক্রিয় সেনা রয়েছে। এছাড়া রিজার্ভে আছে আরো 4,45,000 সেনা। নাম্বার 2, বিমান বাহিনী। ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের মধ্যে অন্যতম সেরা বাহিনী। তাদের হাতে রয়েছে উন্নত সব প্রযুক্তি ও যুদ্ধ বিমান। তাদের পাইলটরাও অত্যন্ত অভিজ্ঞ। সিরিয়া, লেবানন, গাজা এমনকি মিশরের সিনাই উপদ্বীপে লক্ষ্যমাত্রার উপর নিয়মিত মিশন চালাচ্ছে তারা। এর বহরে রয়েছে F-35 এর লাইটনিং 2 মডেলের 250 যুদ্ধ বিমান। এগুলো 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। এছাড়া F-35S মডেলের প্রায় 50টি যুদ্ধ বিমান রয়েছে। ইসরায়েলের মোট হেলিকপ্টারের সংখ্যা 142টি, যার মধ্যে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে 43টি। এটি বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে অন্যতম। অপরদিকে ফিলিস্তিনের নির্দিষ্ট কোনো বিমান বাহিনীই নেই। ফিলিস্তিনি স্বাধীনতা কর্মীদের সংগঠনই বিমান হামলা চালায়। নাম্বার 3, নৌবাহিনী। 7ই অক্টোবর নৌপথেও ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিল হামাসের যোদ্ধারা, যদিও তাদের অধিকাংশ নৌকা ইসরায়েলি বাহিনী ঠেকিয়ে দিয়েছে। এবারে সব হামলাই করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। ফিলিস্তিনের নির্দিষ্ট কোনো নৌবাহিনী নেই, যেমনটা ইসরায়েলের কাছে আছে। যদিও সেনা ও বিমান বাহিনীতে শক্তিশালী হলেও নৌবাহিনীর দিক থেকে কিছুটা পিছিয়ে আছে ইসরায়েল। তবে সেটি ফিলিস্তিনের তুলনায় অনেক শক্তিশালীও বটে, কারণ ফিলিস্তিনের নির্দিষ্ট কোনো বিমান বাহিনী নেই। তবে ইসরায়েলের হাতে 5টি সাবমেরিন, 3টি করভেট, 8টি মিসাইল বোট ও 45টি পেট্রোল বোট আছে। নাম্বার 4, অস্ত্র। ফিলিস্তিনিরা তাদের অস্ত্রগুলো খুব গোপনীয়তার সঙ্গে উৎপাদন ও সংরক্ষণ করে। এজন্য তাদের কাছে আসলে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে তা অনুমান করা অসম্ভব। তবে সহজেই অনুমান করা যায় তাদের অস্ত্রাগারে বিভিন্ন ধরনের হাজার হাজার অস্ত্র রয়েছে। এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব অনুমান থাকলেও তারা সেটি প্রকাশ করতে রাজি নয়। তবে 7ই অক্টোবরের ঘটনার পর কিছু ব্যাপার সামনে এসেছে। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের উপর আকস্মিক আক্রমণকে অপারেশন আল-আকসা বন্যা নাম দিয়েছে হামাস। অভিযানের প্রথম 20 মিনিটে হামাস 5,000-এরও বেশি রকেট ছুড়েছিল। এমনকি ইসরায়েলের সীমান্ত শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে তেল আবিব পর্যন্ত বিস্ফোরক ছুড়ে ফেলেছিল। এতেই বোঝা যায় এবার বেশ উন্নত গাইডেন্স ও প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র অনুমান করা প্রায় অসম্ভব। তবে বিবিসির একটি প্রতিবেদন অনুসারে হামাসের কাছে কাশেম পরিসীমা 10 কিলোমিটার পর্যন্ত ও কুদ্দুস 101 পরিসীমা প্রায় 16 কিলোমিটার পর্যন্ত নামে স্বল্প পরিসরের সিস্টেম
সিস্টেম রয়েছে। এছাড়াও দীর্ঘ পরিসরের সিস্টেমের মধ্যে রয়েছে হামাস M75, পরিসীমা 75 কিলোমিটার পর্যন্ত, ফজরের পরিসীমা 100 কিলোমিটার পর্যন্ত, আর 160 হচ্ছে R160 এর পরিসীমা 120 কিলোমিটার পর্যন্ত এবং M302 এর পরিসীমা 200 কিলোমিটার পর্যন্ত। এতেই বোঝা যায় এবার বেশ উন্নত গাইডেন্স ও প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবরের সামরিক স্টাইলে ইসরায়েলে হামলা করেছে হামাস। এবারের অভিযানে এমন সব অস্ত্র হামাস ব্যবহার করেছে যা আগে কখনো দেখা যায়নি। হামাসের আক্রমণের পরপর বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেই ভিডিওগুলোতে দেখা যায় শক্তিশালী গ্লাইডার ব্যবহার করে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকছে হামাসের যোদ্ধারা। ইসরায়েলের সুরক্ষিত চেকপোস্ট এড়োতে এই পথ বেছে নিয়েছে তারা। যুদ্ধের রকেট ও ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোনও আছে হামাসের কাছে। ইসরায়েলের যুদ্ধ ট্যাঙ্কের চোখ ফাঁকি দিতে প্যারাগ্লাইডারের ব্যবহার যুদ্ধে একটি ভিন্ন ও উন্নত রূপ নিয়েছে। এটি মোটর চালিত। প্যারাগ্লাইডাররা প্রতি ঘন্টায় সাধারণত 15 থেকে 50 মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। এবার আসি ইসরায়েলে কি পরিমাণ অস্ত্র আছে। 2022 সালে ইউএসএ নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল বিশ্বের 10টি শক্তিশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং সামরিকভাবে শক্তিশালী দেশের মধ্যে অন্যতম। অস্ত্রের নিজস্ব কারখানা রয়েছে তাদের, বিদেশেও রপ্তানি করে তারা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ অস্ত্র ইসরায়েলের কাছে থাকতে পারে। ইসরায়েলের অস্ত্রের ব্যাপক মজুদ রয়েছে। আর কি কি অস্ত্র ইসরায়েলের রয়েছে তার এক ঝলক হচ্ছে নাম্বার 1, আয়রন ডোম। ইসরায়েলের শক্তিশালী অস্ত্র আয়রন ডোম মিসাইল শিল্ড। এটি একটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, লোহার গম্বুজও বলা যায়। এটি সম্ভবত ইসরায়েলের অস্ত্রাগারের সবচেয়ে বিখ্যাত অস্ত্র। শত্রুর ছোড়া রকেটগুলো প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকর, যার সাফল্যের হার 96% পর্যন্ত। নাম্বার 2, মেরকাভা ট্যাঙ্ক। মেরকাভা ট্যাঙ্কটি ইসরায়েলের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, জার্মান লিওপার্ড যুদ্ধ ট্যাঙ্কের মতো। 64 টন ওজনের এই ট্যাঙ্কটি 4 জনের একটি ক্রুর মাধ্যমে পরিচালিত হয়। এটি অ্যান্টি ট্যাঙ্ক লাহার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম। নাম্বার 3, M109 হাউইটজার। সচালিত আর্টিলারি অস্ত্র M109 হাউইটজার শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে প্রতি মিনিটে 4 বার ফায়ার করতে পারে এটি। নাম্বার 5, ক্যাফির ফাইটার জেট। ক্যাফির ফাইটার জেট, যার অর্থ হচ্ছে সিংহের বাচ্চা। একজন পাইলট এই জেটটিকে ঘন্টায় 2440 কিলোমিটার গতিতে নিয়ে যেতে পারে। এটির যুদ্ধের পরিসীমা 670 কিলোমিটার। এটি ক্ষেপণাস্ত্র, মেশিন গান এবং অন্যান্য বোমা দিয়ে সুসজ্জিত। গাজা উপত্যকায় হামলা চালাতে এসব যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, F-16 ফ্যালকন ফাইটার জেট। F-16 ফ্যালকন ফাইটার জেট যুক্তরাষ্ট্রের তৈরি। যুদ্ধ পরিসীমা 546 কিলোমিটার। প্রতি ঘন্টায় 2178 কিলোমিটার যেতে পারে। একটি ফাইটার জেটে একটি 20 মিলিমিটার রোটারি কামান, 2টি এয়ার টু এয়ার মিসাইল, 3টি আন্ডার ফুসেলেজ বোমা সহ এয়ার টু সার্ফেস এবং এয়ার টু শিপ মিসাইল রয়েছে। ইসরায়েলে এই জেট আছে মোট 196টি। নাম্বার 6, F-15 স্ট্রাইক ঈগল। এটি যুক্তরাষ্ট্রের তৈরি ফাইটার জেট। ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে ওড়ে এটি। 60,000 ফুট উচ্চতায় উঠতে পারে। যুদ্ধ পরিসীমা 1272 কিলোমিটার। এতে একটি 20 মিলিমিটারের কামান, এয়ার টু সার্ফেস মিসাইল রয়েছে। F-15 স্ট্রাইক ঈগল আছে মোট 83টি। নাম্বার 7, F-35 স্টেলথ ফাইটার জেট। এটি রাডার দিয়ে শনাক্ত করা অত্যন্ত কঠিন। যুদ্ধের পরিসীমা 1239 কিলোমিটার। প্রতি ঘন্টায় 1976 কিলোমিটার যেতে পারে এটি। এতে 25 মিলিমিটার কামান, এয়ার টু এয়ার, এয়ার টু সার্ফেস এবং অ্যান্টিশিপ মিসাইল রয়েছে। মোট 30টি F-35 স্টেলথ ফাইটার জেট আছে। নাম্বার 8, অ্যাপাচি হেলিকপ্টার। এটি বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে একটি। এমনকি ভারতের অস্ত্রাগারেও এগুলো রয়েছে। ইসরায়েলে মোট হেলিকপ্টারের সংখ্যা 142টি, যার মধ্যে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে 43টি। এছাড়াও 530টি কামানও রয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ইসরায়েল বাহিনীর কাছে ফিলিস্তিন বাহিনীর অস্ত্র কিছুই না। নাম্বার 5, পারমাণবিক শক্তি। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স এর তালিকা অনুযায়ী বিশ্বের 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও নর্থ কোরিয়া। তাই সবচেয়ে বড় কথা হলো ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ। ICANW জানায় একটি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা সম্ভব। আর কিছু প্রতিবেদন অনুসারে ইসরায়েলের কাছে প্রায় 90টি প্লুটোনিয়াম পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার 100 থেকে 200টি অস্ত্রের উৎপাদন ক্ষমতা রয়েছে। এর ফলে ট্রাম্প কার্ডটা তাদেরই হাতে। অপরদিকে ফিলিস্তিনের কোনো পারমাণবিক সক্ষমতাই নেই।
নাম্বার 6, আর্মি ট্রেনিং। ফিলিস্তিনের প্রশিক্ষণগুলো গোপনে হয়, তাই তেমন বেশি কিছু জানা সম্ভব হয়নি এ ব্যাপারে। তবে জানা যায় 7ই অক্টোবর হামলার জন্য হামাস যোদ্ধাদের 6টি শিবিরে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে 2টি শিবির ছিল অ্যারেজ ক্রসিং এ, যা গাজা ইসরায়েল সীমান্ত থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, অন্যটি সীমান্ত থেকে মাত্র 720 মিটার দূরে, অন্য 3টি সীমান্ত থেকে কিছুটা দূরে দক্ষিণ গাজায় একটি শিবিরের সমুদ্রপথে হামলারও মহড়া দিয়েছিল হামাসের নৌযোদ্ধারা। সৈকত শহরগুলোতে অতর্কিতে হামলা চালানোর জন্যই সেই প্রশিক্ষণ নেওয়া হয়েছিল। এমনকি প্যারাগ্লাইডিং এর ট্রেনিংও নিয়েছিল তারা। হামাস যে 6টি এলাকায় প্রশিক্ষণ নিয়েছে তার 6টি স্থাপনার মধ্যে 5টি আদতে কোনো বেসামরিক স্থাপনার মতো ছিল না। সব শিবিরে মাটির নিচে এমন ভাবে প্রাচীর তৈরি করা হয়েছে যে প্রশিক্ষণ শিবিরের ভবনের চেয়ে তারই উচ্চতা ছিল বেশি। ব্লক আর সিমেন্ট দিয়ে এসব ভবন বানানো হয়েছে। বেশিরভাগ ভবনের ছাদও ছিল না। অপরদিকে সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্রে শক্তিশালী এক দেশ ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর ও নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্যও রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে সেনাবাহিনীর খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শত্রু দেশের ভেতরে ঢুকে অপারেশন চালাতে তারা সিদ্ধহস্ত। এহেন ইসরায়েলি ফৌজের রয়েছে মহিলা ইউনিটও। জঙ্গি দমন অভিযান থেকে শুরু করে ট্যাঙ্ক চালানো বা ফাইটার জেট নিয়ে হামলা, ইসরায়েলি নারী সেনাবাহিনীদের ভয়ে কাঁপে গোটা আরব দুনিয়া। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন ইসরায়েলের সেনা প্রশিক্ষণ কেমন হতে পারে। নাম্বার 7, গোয়েন্দা সংস্থা। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। আমান সামরিক গোয়েন্দা সংস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা শিন বেতের পাশাপাশি এটি ইসরায়েলি গোয়েন্দা সম্প্রদায়ের অন্যতম প্রধান সংগঠন। মোসাদ গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই জবাবদিহি করে। এই সংগঠনের বার্ষিক বাজেট আনুমানিক প্রায় 10 বিলিয়ন শেকেল, অর্থাৎ $2.73 বিলিয়ন, এবং অনুমান করা হয় যে এটি প্রায় 7,000 লোককে সরাসরি নিয়োগ করেছে। এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলোর মধ্যে অন্যতম। এর কাজ ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রু ভাবাপন্ন দেশগুলোতে যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে সেটা নিশ্চিত করা, এবং দেশে বিদেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা। যেসব দেশে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না, সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করে মোসাদ। অপরদিকে ফিলিস্তিনে আছে দ্য প্যালেস্টাইন জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস বা জিআইএস গোয়েন্দা সংস্থা, যা ইসরায়েলের কাছে কিছুই না। নাম্বার 8, সামরিক খাতে খরচ। যুদ্ধ ও অস্ত্র নিয়ে গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের SIPRI এর তথ্য অনুসারে 2022 সালে ইসরায়েল সামরিক খাতে $23.4 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। 2018 থেকে 2022 মেয়াদে সামরিক খাতে দেশটির মাথাপিছু ব্যয় $2,535 মার্কিন ডলার, যা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মাথাপিছু সামরিক ব্যয়। এ মেয়াদে বিশ্বের মাথাপিছু সামরিক ব্যয়ের শীর্ষে রয়েছে কাতার। 2022 সালে ইসরায়েলের জিডিপি 4.5% সামরিক খাতে ব্যয় করেছে, যা বিশ্বের 10ম স্থানে আছে। আবার অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাবাদী দল হামাসের মূলত 2টি শাখা, সামরিক এবং সামাজিক। মূল শাখাটি সামাজিক কার্যক্রমের নামে নানা দাতা সংস্থা থেকে টাকা তোলে। মূলত গাজায় নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য তোলা অর্থের একটি বড় অংশ হামাস নিজেদের সামরিক কাজে ব্যয় করে বলে দাবি পশ্চিমাদের, কিন্তু সেটি কত এটা সঠিকভাবে কারোই জানা নেই। সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের একটি বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে হামাসের সামরিক বাজেট $300 মিলিয়ন বেশি। মূলত আন্তর্জাতিক নানা দাতা সংস্থার বাদন্যতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হামাসের বড় বাজেটের বাহিনী। নাম্বার 9, সহায়তা। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে সামরিক সহায়তা দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি পায় ইসরায়েল। 1946 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল ওয়াশিংটন থেকে এককভাবে পেয়েছে $26,300 কোটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা নেওয়া দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে আছে ইসরায়েল, এরপরে আছে মিশর। 2003 সালে ইউএসএ ট্রেজারি বিভাগের এক অনুসন্ধানে দেখা গেছে ইউএসএ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের অনেক সংগঠন হামাসকে অর্থায়ন করে। 2009 সালে আরেকটি অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হলিল্যান্ড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হামাসকে অর্থায়ন করে আসছে, যা সংগঠনের সামরিক কার্যক্রমে ব্যয় করা হয়। পশ্চিমা বিশ্ব ছাড়া হামাসের অর্থায়নের আরেকটি বড় উৎস হচ্ছে ইরানের অনুদান। যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI এর সাবেক কর্মকর্তা ম্যাথিউ লেভিট বলেন, প্রতি বছর হামাস ইরান থেকে $70 থেকে $100 মিলিয়ন সাহায্য পায়। প্রাপ্ত এই অর্থের পুরোটাই
তারা নিজেদের সামরিক বাহিনীর পেছনেই ব্যয় করে। তবে একটি ব্যাপার জেনে অবাক হবেন, ইরান ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা করলেও নিজেদের কখনো সম্মুখে আনে না। সম্মুখ যুদ্ধে আরব দেশগুলোর মুসলিমদের ঠেলে দিয়ে পেছনে থেকে অস্ত্রের যোগান দেয় দেশটি। লেবানন বা গাজা সীমান্ত মুসলিমদের পক্ষ থেকে যত যুদ্ধ হয় তার সিংহভাগের ব্যয় বহন করে ইরান। নাম্বার 10, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। কোন দেশ কার পক্ষে? ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে দুই মেরুতে ভাগ হয়ে আছে গোটা বিশ্ব। একদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে কয়েকটি দেশ, অন্যদিকে সরাসরি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ নিচ্ছে কিছু দেশ। তবে নিরপেক্ষ অবস্থানেও দেখা গেছে কোনো কোনো দেশকে। চলুন জেনে নেই কোন দেশ কার পক্ষে। ইসরায়েলের পক্ষে আছে ভারত। প্রতিবারের মতো ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে ইসরায়েলের পক্ষ নিয়েছে ভারত। শনিবার ভোরে ইসরায়েলে হামাসের হামলার পরই টুইটারে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই টুইটে হামাসের হামলার নিন্দা এবং এমন কঠিন মুহূর্তে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। ইসরায়েলের পক্ষে সবসময় অবস্থান নিয়েছে মার্কিন মুল্লুক, এবারও তার ব্যতিক্রম হয়নি। এ নিয়ে ব্যাপক সমালোচনার শিকারও হতে হয়েছে দেশটিকে। এমনকি ফ্রান্সও আছে ইসরায়েলের পক্ষে। কিন্তু ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ফিলিস্তিনের পক্ষে আছে বাংলাদেশ। বেইজিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইসরায়েল সংকটের কথা উঠে এসেছে। এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানান। তবে তিনি স্পষ্ট ভাষায় এটাও বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায়। চীনের এই বক্তব্যে হতবাক ইসরায়েল। তারা ভেবেছিল হামাসের হামলার কঠোর নিন্দা জানাবে চীনারা। ইসরায়েলের স্মরণকালে সবচেয়ে বড় হামলার ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানিয়েছে ইরান। প্রতিবারের মতো ইরান আছে ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় ফিলিস্তিনের বেসামরিক নিশস্ত্র মানুষের ওপর ইসরায়েল যেন কোনো হামলা না চালায় তার উপর জোর দেন তিনি। এমনকি সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কাতারও। এছাড়া লেবানন, তুরস্ক, আফগানিস্তান সহ পাকিস্তান আছে ফিলিস্তিনের পক্ষে। দখলদারদের প্রতিরোধ করে নিজেদেরকে আত্মরক্ষার মতো যথেষ্ট সামরিক সক্ষমতা নেই ফিলিস্তিনিদের। তাই যদি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে পুরোদমে যুদ্ধ বেঁধেই যায় তবে তা এক পক্ষের হবে না। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতায় ইসরায়েল ফিলিস্তিনের থেকে অনেক অনেক বেশি এগিয়ে। এর নেপথ্যে রয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক সহায়তা প্রদান করা। মার্কিন প্রশাসন মনে করে মধ্যপ্রাচ্যে নিজের পরোক্ষ আধিপত্য ধরে রাখতে ইসরায়েলকে ক্রমাগত শক্তিশালী করতে হবে। এছাড়াও পশ্চিমা দেশগুলো রয়েছে ইসরায়েলের পক্ষে। ফলে বৈধ ভূমি থাকার পরও ফিলিস্তিন আজও রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি। অন্যদিকে অবৈধভাবে আরবদের ভূমি দখল করে ইসরায়েল পেয়েছে জাতিসংঘের মর্যাদা। তবে এ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।